হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ এজ ক্লাসেস। আগের দিন আমরা মেকিং অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার শুরু করছি, যে স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রভিশনগুলো আছে, সেই প্রভিশনগুলো একটা ইউনিকনেস নিয়ে আসে কনস্টিটিউশনের মধ্যে। এবং আমরা পড়েছি যে প্রায় 60টি দেশের সংবিধান থেকে আমাদের কনস্টিটিউশনে অনেকগুলো প্রভিশন নেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমাদের সংবিধান, সেই সংবিধানগুলো অনেকটাই আলাদা। কেন? এটাতে খুবই ইউনিক কিছু ফিচার্স রয়েছে এবং সেই ফিচার সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব। অরিজিনাল কনস্টিটিউশন যখন লাগু হয় তারপর থেকে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যেমন 7th, 42nd, 44th, 73rd, 74th, 97, 101st, এই সমস্ত। আমি কিছু মেজর অ্যামেন্ডমেন্টের কথা বললাম, আরও অনেক অ্যামেন্ডমেন্ট আছে। যেমন 42nd অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টটাকেই আমরা মিনি কনস্টিটিউশন হিসেবে জানি, কারণ এই অ্যামেন্ডমেন্টের দ্বারা অনেকটাই চেঞ্জ করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনকে। তো সেই জন্য আমরা 42nd অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন হিসেবেও জেনে থাকি। একটা আমাদেরকে জিনিস মনে রাখতে হবে যে কেশবানন্দ ভারতী কেস 1973 সালে হয়। এই কেসটার পর বেসিক স্ট্রাকচারের কনসেপ্টটা আসে। না, বেসিক স্ট্রাকচার কী জিনিস? না, বলা হয় যে আমাদের কনস্টিটিউশনের কিছু কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারগুলো কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ইভেন 368-এর আন্ডারে অ্যামেন্ডমেন্ট করেও চেঞ্জ করা যাবে না। তাহলে আমাদের কনস্টিটিউশনে কিন্তু ডিফাইন নেই যে বেসিক স্ট্রাকচার বলতে কি বলা হয়েছে। না, এগুলো কনভেনশন বিভিন্ন কেস থেকে উঠে এসেছে যে এটা বেসিক স্ট্রাকচার, ওটা বেসিক স্ট্রাকচার। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীকালে ভিডিওতে অবশ্যই পড়ব। এখন আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কেই আলোচনা করি। স্যালিয়েন্ট ফিচার্স, 1 নম্বরে হচ্ছে কি ল্যাংগুয়েস্ট রিটেন কনস্টিটিউশন, সবচেয়ে লম্বা লিখিত সংবিধান। আমাদের যে সংবিধান ভারতবর্ষে, সেটা খুবই বড় এবং ডিটেলড একটা ডকুমেন্ট। প্রথমত যখন সংবিধান লাগু করা হয় তখন তার মধ্যে 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং 8টি শিডিউল ছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সে আর্টিকেল নাম্বার বেড়ে প্রায় 470টি আর্টিকেল হয়েছে এবং 25টি পার্ট এবং 12টি শিডিউল। তো এত বড় যে একটা কনস্টিটিউশন, এই যে এলিফ্যান্টাইন সাইজ, এটা হওয়ার পিছনে রিজন কি কি? না, 1 নম্বরে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস বলতে আমাদের কান্ট্রির যে ভাস্টনেস, আমরা জানি আমাদের কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং যে এরিয়া হচ্ছে 32,87,263 স্কোয়ার কিলোমিটার। তো এত বড় একটা কান্ট্রি আছে। ভারতের মধ্যে কোস্টাল এরিয়া রয়েছে, ভারতের মধ্যে মাউন্টেনিয়াস এরিয়া রয়েছে, ভারতের মধ্যে প্লেটু এরিয়া রয়েছে। তো এই রকম যে ডাইভার্সিটি আছে আর তার সাথে ভাস্টনেস, তো সেই জন্যও একটা কারণ হয়ে দাঁড়ায় আমাদের কনস্টিটিউশন সংবিধান এতটা বড় হওয়ার জন্য। পরবর্তী পয়েন্ট দেখছি হিস্টোরিক্যাল ফ্যাক্টরস। হিস্টোরিক্যাল ফ্যাক্টরস বলতে আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ছিল, তো সেই একটা নিজেই কিন্তু একটা খুবই বড় একটা ডকুমেন্ট ছিল। এবং আমরা জানি যে কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানের প্রায় 70-75% যে প্রভিশন, সেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়েছি। তো সেহেতু এটা তো বাল্কি হবে এটাও। 3 নম্বর হচ্ছে সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেট। কেন্দ্র এবং রাজ্যের জন্য একটাই সংবিধান, সে কারণেও আমাদের সংবিধানটা বড় হয়েছে। এবং বলা হচ্ছে যে দ্য ডমিনেন্স অফ লিগেল লুমিনারিজ, মানে বিখ্যাত যে পার্সোনালিটিগুলো ছিলেন, সেই পার্সোনালিটিগুলো ওনারা কি ব্যাকগ্রাউন্ড? না, লিগেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন। তো যার ফলে একটা আরও ডিটেলড ডকুমেন্ট তৈরি করা হয়, ডিটেল প্রভিশন ওর মধ্যে ইনসার্ট করা হয় ভারতীয় সংবিধানের মধ্যে। তো সেটাই হচ্ছে দ্য ডমিনেন্স অফ লিগেল লুমিনারিজ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। পরবর্তী পয়েন্ট ডিটেলড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন। তো সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করা আছে আমাদের সংবিধানের মধ্যে, সেই জন্যই আমাদের সংবিধান এতটা বাল্কি, বা যেটাকে এলিফ্যান্টাইন সাইজ বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট আমরা দেখছি যে ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস। আমরা এক এক করে দেখে নেব যে
কোথা থেকে কোন জিনিসটা বড় করা হয়েছে? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ফেডারেল স্কিম, গভর্নরের যে অফিস সেটা, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, এমার্জেন্সি প্রভিশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, এই যে প্রভিশনগুলো আছে এই প্রভিশনগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নিয়ে আসা হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে রুল অফ ল, পার্লামেন্টারি সিস্টেম, বাইক্যামেরাল লেজিসলেচার, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজেস, লেজিসলেটিভ প্রসিজার, এই সমস্ত ফিচারগুলো নিয়ে আসা হচ্ছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। এরপর তোমরা যদি কেউ এই যে টার্মগুলো আছে ক্যাবিনেট সিস্টেম, রিটস, পার্লামেন্টারি প্রিভিলেজেস, এই সমস্ত প্রভিশনগুলো সম্পর্কে না জানো তাহলে চিন্তা করতে হবে না, আমরা পরবর্তীকালে ভিডিওতে এক একটা জিনিস সব কিছুই কমপ্লিট করব। ইউএস কনস্টিটিউশন থেকে দেখা যাচ্ছে যে ফেডারেল স্ট্রাকচার, ফান্ডামেন্টাল রাইটস, অফিস অফ ভাইস প্রেসিডেন্ট, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। আইরিশ কনস্টিটিউশন থেকে ডিপিএসপি, নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট। ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর্স বাই সেন্টার, অ্যাডভাইসারি জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। অতএব দেখা যাচ্ছে যে ক্যানাডিয়ান কনস্টিটিউশন থেকে যে ফিচারগুলো বড় করা হয়েছে সেই সমস্ত ফিচারগুলো ভারতের যে ইউনিটারি যে সিস্টেমটা সেই ইউনিটারিটাকে ডিফাইন করছে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কনকারেন্ট লিস্ট, জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস অফ পার্লামেন্ট, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে আসা হয়েছে। ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মান, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। না, জরুরি অবস্থার সময়ে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, মৌলিক অধিকারগুলো, যে সমস্ত মৌলিক অধিকারগুলো বন্ধ করে দেওয়া হয় বা সাসপেন্ড করে দেওয়া হয় সেই যে সেই প্রভিশনটা ওয়েমার কনস্টিটিউশন থেকে নিয়ে আসা হয়েছে। ইউএসএসআর মানে হচ্ছে রাশিয়া থেকে কী কী নেওয়া হচ্ছে? ফান্ডামেন্টাল ডিউটিস, আইডিয়াল অফ জাস্টিস, সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইন দ্য প্রিয়াম্বেল। ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে রিপাবলিক যে কনসেপ্ট আছে সেটা, আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি ইন দ্য প্রিয়াম্বেল। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, না প্রসিজার ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট যে প্রসিজার সেটা নিয়ে আসা হয়েছে, এবং ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা। জাপানিজ কনস্টিটিউশন থেকে দেখতে পাচ্ছি যে প্রসিজার এস্টাবলিশ বাই ল, এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। এটা কী জিনিস আমরা পরে পড়বো, ঠিক আছে? এটা আমরা ইয়েতে পড়বো, ফান্ডামেন্টাল রাইটসে আমরা এটা পড়ব। তো আমি যে এইগুলো ডিসকাস করলাম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে অনেক সময় দেয় কোনো একটা এখান থেকে কোনো একটা প্রভিশন দিয়ে দেবে যে পার্লামেন্টারি সিস্টেম কোন দেশ থেকে নেওয়া হয়েছে, তো সেটা হবে কি ব্রিটিশ কনস্টিটিউশন এরকম। তো এই যে টেবিলটা আছে এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ, এই টেবিলটা মুখস্থ করতে হবে কিন্তু। 3 নম্বর হচ্ছে ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। আমরা জানি যে ভারতীয় যে সংবিধান সেটা খুব একটা রিজিডও নয় এবং খুব ফ্লেক্সিবলও নয়, বরং এই দুটোর একটা সংমিশ্রণ হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। আর্টিকেল 368 দুই ধরনের অ্যামেন্ডমেন্টের কথা বলে। না, একটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে বাই স্পেশাল মেজরিটি অফ দ্য পার্লামেন্ট। স্পেশাল মেজরিটিটা কি? না, এ 2/3 মেজরিটি অফ দ্য মেম্বার্স অফ ইচ হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তাহলে ওখানে যারা উপস্থিত থাকছে এবং ভোট করছে তাদের মধ্যে 2/3 মেম্বার্সের মেজরিটি এবং এ মেজরিটি অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ ইচ হাউস। মেজরিটি মানে কি? টোটাল নাম্বার ডিভাইডেড বাই 2 + 1, টোটাল নাম্বার ডিভাইডেড বাই 2 + 1। তাহলে এটা হলো আমার স্পেশাল মেজরিটি। এবং আরেকটা যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রসিজার সেটা হলো স্পেশাল মেজরিটি উইথ রেকটিফিকেশন অফ হাফ অফ দ্য টোটাল স্টেট। তো স্পেশাল মেজরিটিটা থাকছেই এবং যতগুলো স্টেট আছে তার মধ্যে যদি হাফ নাম্বার অফ স্টেট সেটাকে রেটিফাই করে দেয় তাহলে সেই অ্যামেন্ডমেন্টটা হবে 2 নম্বর হলো। আবার কিছু কিছু অ্যামেন্ডমেন্ট আছে যেগুলো আমার সিম্পল মেজরিটিতেও হয়, তো কিন্তু সেগুলো আমার আর্টিকেল 368 মধ্যে আসছে না। ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস এস্টাবলিশেস এ ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট আমার ফেডারেল, কারণ সেন্ট্রালের একটা গভর্নমেন্ট আলাদা এবং স্টেটের গভর্নমেন্ট
আলাদা, সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। ইট কন্টেন্টস অল দ্য ইউজুয়াল ফিচার্স অফ ফেডারেশন। তাহলে ফেডারেশনের কী কী ফিচার্স আছে সেটা আমাদেরকে মনে রাখতে হয়। যেমন টু গভর্নমেন্টস, ডিভিশন অফ পাওয়ার্স, পাওয়ার্সের ডিভিশন, শিডিউল নাম্বার 7, রিটেন কনস্টিটিউশন, দ্য সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, বাইক্যামেরালিজম। এগুলো ফেডারেশন কেন? কারণ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে হচ্ছে জুডিশিয়ারি কারো পক্ষে কথা বলবে না, সেন্টারের পক্ষে বা রাজ্যের পক্ষে সে কথা বলবে না। সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনেই সর্বেসর্বা, কনস্টিটিউশনে যা লেখা আছে সেটাই হবে। রিজিডিটি অফ দ্য কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন সহজে চাইলেই পার্লামেন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না, এটা একটা। ডিভিশন অফ পাওয়ার্সটা বললাম, রিটেন কনস্টিটিউশন, ঠিক আছে। However, the Indian Constitution always contains a large number of unitary or non-federal features. তাহলে ইউনিটারি ফিচার্সও অনেকগুলো আছে, যেমন কিনা এ স্ট্রং সেন্টার, সিঙ্গেল কনস্টিটিউশন, সিঙ্গেল সিটিজেনশিপ, ফ্লেক্সিবিলিটি অফ দ্য কনস্টিটিউশন, ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর্স বাই সেন্টার, অল ইন্ডিয়া সার্ভিসেস, এমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড সো অন। তাহলে এই সমস্ত যে ফিচার্সগুলো, এই সমস্ত ফিচার্সগুলো আসে আমার ইউনিটারি ফিচার্সের মধ্যে। আমাদের ভারতীয় সংবিধানে ফেডারেশন টার্মটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ নেই। আর্টিকেল নাম্বার 1-এ কী বলা হয়েছে না, আর্টিকেল নাম্বার 1-এ বলা হয়েছে যে ইউনিয়ন অফ স্টেট, ওখানে কিন্তু ফেডারেশন টার্মটা কোনো জায়গায় উল্লেখ নেই। তাহলে এর অর্থ কী? এর অর্থ হলো যে ইন্ডিয়ান যে ফেডারেশনটা আছে সেটা রাজ্য দ্বারা কোনো অ্যাগ্রিমেন্টের কোনো রেজাল্ট নয়। মানে রাজ্যগুলো একসাথে এলো এবং তারা অ্যাগ্রিমেন্ট করলো এবং তার ফলে একটা রেজাল্ট তৈরি হলো, এরকম নয়। এবং এই যে আমাদের স্ট্রং সেন্টার, এখানে কি না, নো স্টেট হ্যাজ দ্য রাইট টু সিড। এই যে ফেডারেশনটা আছে, ফেডারেশন ছেড়ে যাওয়ার কোনো পথ নেই, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। আমি চাইলাম আর আমি ফেডারেশনটা ছেড়ে দিলাম এবং একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে আমি নিজেকে এস্টাবলিশ করলাম, এটা সম্ভব নয়। তো এটাই হচ্ছে ইউনিয়ন অফ স্টেট। যদি সেটা সম্ভব হতো তাহলে কী লেখা থাকতো না, ফেডারেশন অফ স্টেটস। পরবর্তী পয়েন্ট না, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন ভেরিয়াসলি ডিসক্রাইবড অ্যাজ, কী কী ডেসক্রাইব করা হয়েছে এবং কে কী বলেছে সেটা আমরা বলবো। না, ডেসক্রাইব করা হয়েছে ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। তাহলে আমরা যদি বাইরের থেকে দেখতে চাই তাহলে দেখছি যে ফেডারেল সিস্টেম দেখা যাচ্ছে, যে দুটো গভর্নমেন্ট আছে, এরকম পাওয়ারের ভাগ আছে, কিন্তু ওর যে আভ্যন্তরীণ যে শক্তি, আভ্যন্তরীণ শক্তি বেশিটা কেন্দ্রের কাছে। তো ইউনিটারি ইন স্পিরিট আমরা দেখতে পাচ্ছি যে যখনই এমার্জেন্সি লাগু হয়ে যাচ্ছে তখন পুরোপুরি ইউনিটারি ফিচার হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেটেড যে আমাদের ইন্টিগ্রেটেড যে জুডিশিয়াল সিস্টেম, সেটা ইন্টিগ্রেটেড, সেটা কিন্তু আলাদা আলাদা নয়। সুপ্রিম কোর্ট আমাদের একটাই, সুপ্রিম কোর্ট রাজ্যের জন্য আলাদা নয় এবং কেন্দ্রের জন্য আলাদা নয়। এগুলো হচ্ছে আমাদের ইউনিটারি ফিচার্সের মধ্যে পড়ছে। কোয়াসি ফেডারেল কে বলেছেন না, কেসি ওয়ের বলেছেন কোয়াসি ফেডারেল। বার্গেনিং ফেডারালিজম বলেছেন মরিস জোন্স। কোঅপারেটিভ ফেডারালিজম বলেছেন গ্রেনভিল অস্টিন। ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি কে বলেছেন না, আইভর জেনিংস। এগুলো মনে রাখতে হবে। 5 নম্বর দেখছি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রথমত আমাদেরকে জানতে হবে যে এটা হচ্ছে ব্রিটিশ যে পার্লামেন্টারি সিস্টেম সেখান থেকে নিয়ে আসা হয়েছে না, ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম, যে পার্লামেন্টারি যে সিস্টেমটা সেটা ইন্ডিয়া ফলো করেছে। পার্লামেন্টারি সিস্টেমটা ওয়েস্ট মিনিস্টার মডেল নামেও পরিচিত, কারণ হচ্ছে লন্ডনে যে পার্লামেন্টটা আছে, লন্ডনে ব্রিটিশদের যে পার্লামেন্ট আছে সেটা ওয়েস্ট মিনিস্টার বলে একটা জায়গাতে আছে, এবং ওই জন্যই পার্লামেন্টারি সিস্টেমটা, এই সিস্টেমটাকে ওয়েস্ট মিনিস্টার মডেল হিসেবে বলা হয়। দ্য কনস্টিটিউশন এস্টাবলিশেস এ পার্লামেন্টারি সিস্টেম নট অনলি এট দ্য সেন্টার বাট অলসো ইন দ্য স্টেটস। কেন্দ্রতেও দেখতে পাচ্ছি পার্লামেন্টারি সিস্টেম এবং স্টেটের মধ্যেও পার্লামেন্টারি সিস্টেমের প্রভিশন আমাদের সংবিধানে রয়েছে। দ্য ফিচার্স অফ দ্য পার্লামেন্টারি গভর্নমেন্ট,
পার্লামেন্টারি গভর্নমেন্টের ফিচার কী কী? না প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ। নমিনাল এক্সিকিউটিভকে না প্রেসিডেন্ট এবং রিয়েল এক্সিকিউটিভ হচ্ছে পিএম। মেজরিটি পার্টি রুল, collective responsibility of the executive to the legislature, membership of the ministers in the legislature, leadership of prime minister or chief minister, dissolution of lower houses. Even though the Indian parliamentary system is largely based on British pattern, they have some fundamental difference. আমাদের যে ভারতবর্ষের যে পার্লামেন্টারি সিস্টেমটা আছে সেটা বেশিরভাগটাই ব্রিটিশ প্যাটার্নে, কিন্তু তার মধ্যেও ডিফার কী কী করছে না ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ নট এ সোভেরিয়ান বডি। সোভেরিয়ান মানে সংপ্রভু। তাহলে সোভেরিয়ান বডি নয় মানে কি? আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট যদি কোনো কিছু চায় তো চাইলেই সেটা বানাতে পারবে না সেই লটা। ইন্ডিয়ান পার্লামেন্টের উপর এই রেসপন্সিবিলিটিটা আছে যে আমাকে সংবিধান মেনে চলতে হবে, এবং সে যদি কোনো এরকম একটা ল বানিয়ে নেয় যেটা সংবিধানকে উল্লঙ্ঘন করে, তখন সেটা আবার সুপ্রিম কোর্ট রিভিউ করে সেই লটাকে নাল অ্যান্ড ভয়েডও করে দিতে পারে। তো সেই জন্য বলা হয় যে ইন্ডিয়ান পার্লামেন্টটা কিন্তু সোভেরিয়ান বডি নয়। অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রিটিশ যে পার্লামেন্ট সেটা কিন্তু সোভেরিয়ান বডি। পরবর্তী পয়েন্টে দেখছি যে ইন্ডিয়ান স্টেটস হ্যাজ অ্যান ইলেক্টেড হেড while the British state has a hereditary head. আমাদের যে এখানের যে হেড, আমাদের শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, আর ব্রিটিশে সেটা হচ্ছে কিং বা কুইন। তো আমাদের যে শাসনতান্ত্রিক প্রধান ওনাকে কিন্তু ইলেক্ট করা হয়, নির্বাচন করে নিয়ে আসা হয়, কিন্তু ব্রিটিশের যে শাসনতান্ত্রিক প্রধান ওনাকে ইলেক্ট করে নিয়ে আসা হয় না, বরং ওনার যে পদটা সেটা বংশ পরম্পরায় চলে আসছে। আমাদের সংবিধানটা পার্লামেন্টারি সভারেনিটি এবং জুডিশিয়াল সুপ্রিমেসির একটা সিনথেসাইজ বা সংমিশ্রণ। যেমন ডক্ট্রাইন অফ সভারেনিটি অফ পার্লামেন্টে যতটা সভারেনিটি আছে, যতটা ওর কাছে পাওয়ার আছে, সেই পাওয়ারটা কোথার থেকে এসেছে না ব্রিটিশ পার্লামেন্ট থেকে। এবং জুডিশিয়াল যে সুপ্রিমেসিটা সেটা কোথার থেকে নিয়ে আসা হয়েছে না আমেরিকান সুপ্রিম কোর্টের কনসেপ্ট থেকে নিয়ে আসা হয়েছে। আমেরিকান কনস্টিটিউশন কি না ডিউ প্রসেস অফ লয়ের কথা বলে, এবং আমাদের যে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেখানে প্রসিজার স্টাবলিশ বাই ল আছে। প্রসিজার স্টাবলিশ বাই ল হচ্ছে আমার একটা যে লয়ের যে প্রসিজার, সেই প্রসিজারকে আমরা ফলো করব, অন্য কোনো কিছু দেখে। ডিউ প্রসেস অফ ল এর অর্থ হলো আমরা প্রসিজার স্টাবলিশ বাই ল এটা তো দেখব, এর সাথে সাথে আমরা মোরাল যে জিনিসটা, মোরালিটি, এটাও আমরা দেখব। তো এটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল। আর আমাদের কনস্টিটিউশনে আছে প্রসিজার স্টাবলিশড বাই ল। অতএব বলা হচ্ছে দেয়ারফর দ্য ফ্রেমার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাভ প্রিফার্ড এ প্রপার সিনথেসাইজ বিটুইন দ্য ব্রিটিশ প্রিন্সিপাল অফ পার্লামেন্টারি সভারেনিটি অ্যান্ড দ্য আমেরিকান প্রিন্সিপাল অফ জুডিশিয়াল সুপ্রিমেসি। The Supreme Court, on one hand, can declare parliamentary laws as unconstitutional through its power of judicial review. আমাদের যে পার্লামেন্ট আছে, সংসদ আছে, সংসদ কোনো কিছু একটা ল যদি নিয়ে আসে, তো সেই লটাকে রিভিউ করার পর সেটা যদি আনকনস্টিটিউশনাল থাকে, তাহলে আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করার যে ক্ষমতাটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য মেজর পোর্শন অফ কনস্টিটিউশন থ্রু ইটস কনস্টিটিউশনাল পাওয়ার। এটা কনস্টিটিউশনাল হবে, ঠিক আছে, কনস্টিটিউশনাল। তাহলে আমরা দেখছি যে সংবিধানের একটা বিশাল বড় অংশ পার্লামেন্ট কিন্তু অ্যামেন্ড করতে পারবে। পরবর্তী পয়েন্ট 7 নম্বর হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমরা জানি জুডিশিয়ারি যে আছে আমাদের যে সুপ্রিম কোর্ট, তারপর হচ্ছে হাইকোর্ট, তারপর যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো, সেগুলো হচ্ছে কি না ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কোনো এক্সিকিউটিভের কাছে রেসপন্সিবল নয়, লেজিসলেচারের কাছে রেসপন্সিবল নয়, এবং ইন্টিগ্রেটেড বলতে একটা পিরামিড আকারে উপরে আমার সুপ্রিম কোর্ট থাকবে, তার নিচে হাইকোর্ট থাকবে, তার নিচে ডিস্ট্রিক্ট কোর্ট এবং আদার লোয়ার কোর্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড।
দ্য সুপ্রিম কোর্ট স্ট্যান্ডস অ্যাট দ্য টপ অফ দ্য ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম, দেখলাম আমরা এখানে। বিলো ইট দেয়ার আর হাইকোর্টস অ্যাট দ্য স্টেট লেভেল, তো এটা আমি স্টেট লেভেল ধরছি, এখানে আমার হাইকোর্ট দেখা যাচ্ছে। এবং হাইকোর্টের আন্ডারে কি দেখা যাচ্ছে না, হাইকোর্টের আন্ডারে ডিস্ট্রিক্ট কোর্টস এবং আদার লোয়ার কোর্টস। দ্য সিঙ্গেল সিস্টেম অফ দ্য কোর্টস এনফোর্সেস বোথ দ্য সেন্ট্রাল লজ অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট লজ। মানে বলা হচ্ছে যে আমাদের যে কোর্টস আছে, কোর্ট সিস্টেমে সেন্ট্রাল ল প্লাস স্টেট ল দুই ধরনের নিয়মেই ফলো করা হয়। সুপ্রিম কোর্ট ইজ এ ফেডারেল কোর্ট, ফেডারেল কোর্ট মানে হচ্ছে সুপ্রিম কোর্টটা আমার সেন্টারের জন্য এবং স্টেটের জন্যও। দ্য গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন, ঠিক আছে। দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের গার্জিয়ান বলা হয় সুপ্রিম কোর্টকে। দ্য কনস্টিটিউশন হ্যাজ মেড ভেরিয়াস প্রভিশনস টু এনশিওর ইটস ইন্ডিপেন্ডেন্স ইনক্লুডিং দ্য, আচ্ছা আমরা যে বললাম যে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য কিছু কিছু প্রভিশন নিয়ে আসা হয়েছে, যেমন ইন্ডিপেন্ডেন্স ইনক্লুডিং দ্য সিকিউরিটি অফ টেনিওর অফ দ্য জাজদের যে টেনিওর সেটার একটা সিকিউরিটির কথা বলা হয়েছে, যে কোনো উপায়ে তাকে তার যে পোস্ট আছে সেই পোস্ট থেকে যে কোনো কারণেই তাকে বঞ্চিত করা যাবে না। হ্যাঁ, কিছু কারণ অবশ্যই উল্লেখ আছে, সেটা আমরা পড়ব সুপ্রিম কোর্টে। তাছাড়া কোনো উপায়ে তাকে সেই পোস্ট থেকে তাকে হাঁটানো যাবে না, এবং তাদের ফিক্সড যে সার্ভিস কন্ডিশন আছে সেটা। তো এই সমস্তগুলো হলো কিছু কিছু ফিচার্স যেগুলো কিনা যে জুডিশিয়ারি আছে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। ফান্ডামেন্টাল রাইটস আমরা পার্ট 3 এবং আর্টিকেল নাম্বার হচ্ছে 12 থেকে 35 এবং পার্ট 3 of the constitution and article number 12 to 35 discuss about the fundamental rights of Indian constitution। তো এখানে সেটা লেখা আছে পার্ট 3 of the Indian constitution। 6টা আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, আগে 7টা ছিল, একটা ডিলিট করে দেওয়া হয়েছে। রাইট টু ইকুয়ালিটি 14 থেকে 18 নম্বর আর্টিকেল। রাইট টু ফ্রিডম 19 থেকে 22 নম্বর আর্টিকেল। রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন 23 থেকে 24। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান 25 to 28, এবং হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট 29-30, আর হচ্ছে কনস্টিটিউশনাল রেমিডিস 32। সব সম্পর্কে আমরা পড়ব ফান্ডামেন্টাল রাইটসে। এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো দেওয়া হয়েছে সেগুলো কেন দেওয়া হয়েছে না, প্রমোটিং দ্য আইডিয়া অফ পলিটিক্যাল ডেমোক্রেসিটাকে প্রমোট করার জন্য এই যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো দেওয়া হয়েছে। দে অপারেটস এজ লিমিটেশন অন দ্য টাইরানি অফ দ্য এক্সিকিউটিভ অ্যান্ড আরবিট্রারি লজ অফ লেজিসলেচার কোনো কিছু ল যদি বানাতে চায় তারা তাদের মনের মতো কিন্তু বানাতে পারবে না, তারা যেটা চাইলো সেটাই বানিয়ে দিল, এটা সম্ভব নয়। কারণ এই যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেগুলো তাদেরকে লিমিট করে দেয়, তাদেরকে একটা সীমার মধ্যে বেঁধে দেয়, যে এই সীমার মধ্যে তোমাকে ল বানাতে হবে। তো এটাই বলা হচ্ছে। আরেকটা পয়েন্ট, এটা ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইটস আর নট অ্যাবসলিউট। যেমন ফ্রিডম অফ স্পিচ নিয়ে নিলাম, তো এই নয় যে আমাকে ফ্রিডম অফ স্পিচ দিল আর আমি যা ইচ্ছে তাই বলে দিলাম, এরকম নয়। এখানে কিছু কিছু রেস্ট্রিকশনেরও কথা বলা হয়েছে যেগুলো আমরা পরবর্তীকালে পড়ব। ডিপিএসপি আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, এবং ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে ইউএস কনস্টিটিউশন থেকে। না, আম্বেদকর এই যে ডিপিএসপি যে আছে আমাদের কনস্টিটিউশনের মধ্যে সেটাকে একটা নোবেল ফিচার বলে উল্লেখ করেছেন। পার্ট 4-এ ডিপিএসপি সম্পর্কে আলোচিত আছে, এবং এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালসগুলো আছে সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে সোশিয়ালিস্টিক, একটা গান্ধিয়ান, এবং আরেকটা লিবারেল ইন্টেলেকচুয়াল। এই 3টে যে ভাগ আছে এই 3টে ভাগ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, যে কোন আর্টিকেলটা কোন ভাগটার মধ্যে আসছে, এটা আমরা জানবো ডিপিএসপি পড়ার সময়। না, ডিপিএসপি অ্যাকচুয়ালি কেন নিয়ে আসা হয়েছে না, ফর প্রমোটিং দ্য আইডিয়ালস অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি দে আর টু স্টাবলিশ এ ওয়েলফেয়ার স্টেট। না, সোশ্যাল এবং ইকোনমিক ডেমোক্রেসি যে প্রমোট করার জন্য, সেই প্রমোট করার জন্যই ডিপিএসপিটা নিয়ে আসা হয়েছে। এবং ডিপিএসপি মানেই বুঝতে হবে যে ওয়েলফেয়ার স্টেট
হিসেবে নিজেকে প্রকাশ করার জন্য এই ফিচারটা নিয়ে আসা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস আমার ছিল জাস্টিসিয়েবল, মানে আমি সেখানে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবো বা হাইকোর্টের কাছে যেতে পারবো, কিন্তু ডিপিএসপি নন জাস্টিসিয়েবল বা নট এনফোর্সিয়েবল বাই কোর্টস ফর দেয়ার ভায়োলেশন। কেউ যদি ভায়োলেট করে তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না এবং কোর্টও কিন্তু সেক্ষেত্রে কোনো কিছুই হস্তক্ষেপ করতে পারবে না। এটা সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো, আমরা ডিপিএসপি যখন পড়বো সেই সময়। The Constitution itself declares that these principles are fundamental in governance of the country and it shall be the duty of the state to apply these principles in making laws. এটা আর্টিকেল নাম্বার 37 বলা হয়েছে যে কোনো কিছু একটা স্টেট যখন কোনো কিছু একটা পলিসি ফর্মুলেট করবে তখন সেই পলিসি ফর্মুলেট করার সময় ডিপিএসপিকে ধ্যানে রেখে পলিসি ফর্মুলেট করবে এবং কান্ট্রিকে বা কোনো স্টেটকে চালানোর জন্য এই যে আমার ডিপিএসপি আছে সেই ডিপিএসপিকে আমার মাথায় রেখে সেই কেন্দ্র বা রাজ্যকে চালাতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমে সংবিধানে ছিল না, অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, সেটা 42তম সংবিধান সংশোধনে 1976 সালে শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয় এবং তখন 10টা অ্যাড করা হয়েছিল এবং পরবর্তীকালে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে আর একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। এখন টোটাল আছে 11টা, তখন একটা আর আগে 10টা, এখন টোটাল 11টা ফান্ডামেন্টাল ডিউটি। পার্ট 4A-তে ফান্ডামেন্টাল ডিউটির কথা বলা হয়েছে, ঠিক আছে, এবং শুধুমাত্র একটাই আর্টিকেল আছে 51A। The fundamental duty serves as the reminder to citizens while enjoying their duties they have also to be quite conscious to their duties। 11 নম্বর বলা হচ্ছে এ সেকুলার স্টেট। এ সেকুলার স্টেট মানে কি? সেকুলার স্টেট মানে হচ্ছে স্টেটের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, কোনো ধর্মকে প্রমোট করবে না, কোনো স্পেসিফিক ধর্মকে, বা কোনো ধর্মকে শুধুমাত্র প্রোটেক্ট করবে না, ও সব ধর্মকেই সমানভাবে গুরুত্ব দেবে, সমানভাবে সম্মান করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেকুলার স্টেটের মিনিং। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্যান্ডস ফর এ সেকুলার স্টেট। ঠিক আছে, ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার স্টেট। এই যে সেকুলার যে টার্মটা সেটা 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা যোগ করা হয়েছে এবং ইট ডাজ নট আপহোল্ড এনি পার্টিকুলার রিলিজিয়ান অ্যাজ অফিসিয়াল রিলিজিয়ান। হ্যাঁ, আমাদের দেশে বা কোনো সেকুলার স্টেটে কোনো অফিসিয়াল রিলিজিয়ান বলতে কোনো রিলিজিয়ান থাকবে না এবং পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। হ্যাঁ, আমাদের যে ভারতবর্ষ সেটা আমাদের ভারতের যে কনস্টিটিউশন সেটা সেকুলারিজমের পজিটিভ কনসেপ্টটা নিয়ে এসছে। এর অর্থ হলো যে সমস্ত যে ধর্মগুলো আছে সমস্ত ধর্মকেই সমানভাবে রেসপেক্ট করবে, প্রোটেক্ট করবে। এটাই হচ্ছে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। আমাদের ওখানে যে ইলেকশন হয়, যেমন লোকসভার ইলেকশন বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির ইলেকশন, সেখানে আমরা দেখি যে 18 বছর প্রাপ্তবয়স্ক সমস্ত ব্যক্তিরা ভোট দিতে পারছে। তো এটাই হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তাহলে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এখন আমি দেখতে পাচ্ছি যে 18 বছরের উপরে এলেই যে কেউ ভোট দিতে পারছে, কোন রকম কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। ডিসক্রিমিনেশন কিসের উপর বেস করে? কাস্টের উপর বেস করে, যে ওই কাস্ট ও ভোট দিতে পারবে না এরকম কোনো কিছু থাকবে না। রেস, রিলিজিয়ান, সেক্স, ডেমোক্রেসি, ওয়েলথ এবং এই সমস্ত জিনিসগুলোর উপর ডিসক্রিমিনেট করে কাউকে এটা ঠিক করা হবে না যে সে ভোট দিতে পারবে কি পারবে না। তার যদি 18 বছর বয়স হয়ে যায় তাহলে সে ভোটাধিকার পেয়ে যাবে এবং ভোট দেবে। আগে এই 18 বছরটা 21 বছর ছিল, তো 21 বছর থেকে 18 বছরে নিয়ে আসা হয়েছে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা 1889 সালে। এটা গুরুত্বপূর্ণ। সিঙ্গেল সিটিজেনশিপটা নিয়ে আসা হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। মানে আমাদের এখানে রাজ্য এবং কেন্দ্র দুটোর জন্য দুটো আলাদা আলাদা সিটিজেনশিপ থাকবে না, আমাদের একটাই সিটিজেনশিপ যে আমরা ভারতীয়। এই কনসেপ্টটা আমরা ব্রিটিশ সংবিধান থেকে নিয়ে এসেছি। ডুয়েল সিটিজেনশিপ হচ্ছে ইউএসের কনসেপ্ট। ইউএসের সেন্টারের জন্য একটা সিটিজেনশিপ
থাকবে এবং স্টেটের জন্য আলাদা একটা সিটিজেনশিপ। তো আমাদের এখানে অন্য ওই রকম কোনো সিস্টেম নেই, এখানে হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ইন্ডিপেন্ডেন্ট বডিজ, আমাদের কনস্টিটিউশনে কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট যে বডিগুলো সেগুলোর আলোচনা করা হয়েছে। যেমন ইলেকশন কমিশন কী করবে না, টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সিএজি কে কী করবে না, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাকাউন্টস আছে সেটাকে অডিট করবে। ইউপিএসসি জানি পরীক্ষা কন্ডাক্ট করে অল ইন্ডিয়া সার্ভিসেস এবং হায়ার সেন্ট্রাল সার্ভিসেস এবং প্রেসিডেন্টকে ডিসিপ্লিনারি ম্যাটারে অ্যাডভাইস দেন। এবং সেম কাজ হচ্ছে আমার স্টেট পাবলিক সার্ভিস কমিশনের স্টেটে। এমার্জেন্সি প্রভিশন, আমাদের ভারতবর্ষে যে এমার্জেন্সি প্রভিশন সেটা 352 থেকে 360 পর্যন্ত বলা হয়েছে। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন contains elaborate emergency provision to enable president to meet any extraordinary situation effectively। ঠিক আছে। The rationality behind the incorporation of these provisions is to safeguard the sovereignty, integrity, unity, security of the country। ঠিক আছে। আমাদের এখানে সংবিধানে তিন ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেলে কথা বলা হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি কিসের কোন কারণে লাগু হতে পারে না, হচ্ছে গ্রাউন্ডস অফ ওয়ার অর এক্সটার্নাল এগ্রেশন অর আর্মড রেবেলিয়ন। এই যে ওয়ার্ডটা, এটা আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, সেটা 44th অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে আর্মড রেবেলিয়ন। স্টেট এমার্জেন্সি, এটাকে প্রেসিডেন্টস রুলও বলা হয়ে থাকে। আর এটা কেন এই কোন কারণে এই এমার্জেন্সিটা লাগু হয় না, এটা হচ্ছে কনস্টিটিউশনাল মেশিনারি ফেলিওরের কারণে লাগু হয় এবং স্টেটগুলো যদি সেন্টারের যে নির্দেশ সেটা যদি কমপ্লাই করতে না পারে তাহলেও প্রেসিডেন্ট রুল লাগু হয়ে থাকে। এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল নাম্বার 360, 3 টায়ার গভর্নমেন্ট মানে হচ্ছে 3 ধরনের গভর্নমেন্ট। যেমন আমরা দেখতে পাই এখন ভারতবর্ষে যে একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, আর একটা গভর্নমেন্ট যেটা লোকাল গভর্নমেন্ট, সেটা পরবর্তীকালে নিয়ে আসা হয়। প্রথমে সেটা ছিল না, পরবর্তীকালে 73rd অ্যামেন্ডমেন্টের দ্বারা জানি আমরা 1992 সালে কি নিয়ে আসা হয় না, পঞ্চায়েত নিয়ে আসা হয় এবং সেটা অ্যাড করা হয় পার্ট 9 এবং একটা নতুন শিডিউল অ্যাড করা হয়, শিডিউল নাম্বার 11। এবং 74 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে মিউনিসিপ্যালিটিকে রিকগনাইজ করা হয় এবং নতুন একটা পার্ট অ্যাড করা হয় যেটা হচ্ছে পার্ট 9 এবং নতুন একটা শিডিউল নাম্বার 12। কোঅপারেটিভ সোসাইটি হচ্ছে একটা খুবই নতুন কনসেপ্ট আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, যেটা 97th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে নিয়ে আসা হয় 2011 সালে। কোঅপারেটিভ সোসাইটি এই একটা নিয়ে আসার ফলে 3টে মেজর চেঞ্জ করা হয়। কি না, আর্টিকেল 9 নম্বরে কি চেঞ্জ করা হয়, ওখানে বলা হয় যে রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটিজ এ ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 19 আন্ডারে। একটা ডিপিএসপি চেঞ্জ করা হয়, ডিপিএসপি একটা অ্যাড করা হয় কি না, একটা নতুন ডিপিএসপি অ্যাড করা হয় যেটা হচ্ছে প্রমোটিং অফ কোঅপারেটিভ সোসাইটিজ, আর্টিকেল 43B। এবং it added a new part 9B in the constitution which is entitled as the cooperative society, article 243 ZH to 243 ZT। Thank you.